আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নিউজ টিভি বাংলায়। সঙ্গে আছি আমি পিঙ্কি নূর। শুরুতেই নোভা ফার্নিচার ইন্টেরিয়র সংবাদ শিরোনাম। FAO এর কাছে নয়া 3 খাতে সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। 4 থেকে 5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলছেন ডাক্তার তাহের। 19 অক্টোবরের মধ্যে প্রতীক নিয়ে এনসিপি না জানালে ইসি সিদ্ধান্ত নেবে। সাভারে ডিবি পরিচয় 25 লাখ টাকা ডাকাতি, গ্রেফতার 9 জন। জেনজি বিক্ষোভের মুখে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট। স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে 4 ইসরায়েলি জিম্মির মরদেহ। আর্জেন্টিনার একাদশে ফিরছেন মেসি। এবার বিস্তারিত সংবাদ। FAO এর কাছে নয়া 3 খাতে সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত দেখুন তথ্যচিত্রে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার FAO মহাপরিচালক ডক্টর কু দুং ইউ এর কাছে 3টি নতুন খাতে সহায়তা চেয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এগুলো হচ্ছে গভীর সমুদ্র মৎস্য আহরণ ও মাছ প্রক্রিয়াজাতকরণের সক্ষমতা বৃদ্ধি, ফল রপ্তানির জন্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত প্রযুক্তির উন্নয়ন এবং ফসল পরবর্তী ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, বিশেষ করে স্বল্পমূল্যের বহনযোগ্য কোল্ড স্টোরেজ সুবিধা প্রতিষ্ঠা। ইতালির রোমে FAO এর সদর দফতরের অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরাম ও সংস্থার 80তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের ফাঁকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে FAO এর মহাপরিচালকের সাথে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোকে আজ জুলাই সনদ দেবে ঐকমত্য কমিশন। বিস্তারিত থাকছে ভিডিও চিত্রে। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে গঠিত বহুল আলোচিত জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি আজ মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে সনদে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ থাকছে না। পরে অন্তর্বর্তী সরকার ও দলগুলোর কাছে এ সংক্রান্ত সুপারিশ দেবে কমিশন। আগামী শুক্রবার 17 অক্টোবর এই সনদের স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। ঐকমত্য কমিশন জানিয়েছে, প্রধান উপদেষ্টার উপস্থিতিতে 30টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা সনদে স্বাক্ষর করবেন। সবগুলো দল ও জোট এরই মধ্যে নিজ নিজ প্রতিনিধির নাম নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। তিনি জানায়, জুলাই সনদে 3টি অংশ থাকবে: সংস্কার উদ্যোগের ঐতিহাসিক প্রেক্ষাপট সহ ভূমিকা, ঐকমত হওয়া সংস্কারগুলো প্রস্তাবের তালিকা এবং একটি অঙ্গীকারনামা। অঙ্গীকারনামার 30টি কপি দলগুলোর প্রতিনিধিদের স্বাক্ষরের জন্য উপস্থাপন করা হবে। প্রতিনিধিরা সেটিতে স্বাক্ষর করবেন। 4 থেকে 5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলছেন ডাক্তার তাহের। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের 4 থেকে 5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, তারা জনপ্রশাসনকে দলীয় সরকারের পরিণত করার চেষ্টা করছেন। আজ মঙ্গলবার 14 অক্টোবর সকালে PR পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটসহ 5 দফা দাবিতে মৎস্য ভবন এলাকায় আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। নায়েবে আমির বলেন, উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে, সংশোধনের সুযোগ করে দিতে চাই। সময়মতো সাবধান না হলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে। জুলাই শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে পরিণতি তার চেয়েও খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। 19 অক্টোবরের মধ্যে প্রতীক নিয়ে এনসিপি না জানালে ইসি সিদ্ধান্ত নেবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নতুন নির্বাচনী প্রতীকের জন্য আগামী 19 অক্টোবরের মধ্যে আবেদন করতে বলে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন ইসি। এ সময়ের মধ্যে আবেদন না করলে কমিশন নিজ উদ্যোগেই দলটিকে প্রতীক বরাদ্দ দেবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার 14 অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় তিনি বলেন, এনসিপিকে নতুন প্রতীক চেয়ে আবেদন করতে চিঠি দিয়েছেন ইসি। 19 অক্টোবরের মধ্যে তারা প্রতীক আমাদের কাছে না চাইলে ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে। শাপলার বিষয়ে তাদের প্রতীকে চাহিত প্রতীক হচ্ছে শাপলা। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই, আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। শেখ হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে। দুদক চেয়ারম্যান। বিস্তারিত থাকছে তথ্যচিত্রে।
শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ পলাতক দুর্নীতিবাদদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। মঙ্গলবার 14 অক্টোবর দুদককে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাক সদস্যদের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। দুদক চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের শাসনামলে বহু প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে সর্বশান্ত করে ফেলার চেষ্টা করছিল। এ সময় দুর্নীতির তদন্ত দুদক ভয়ভীতিহীনভাবে চালিয়ে যাচ্ছে। এ সময় দুর্নীতি প্রতিরোধে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানান দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। আর যদি ফেরত না দেয় তাহলে ডিপ্লোম্যাটিক সেক্টরে আলাপ আলোচনা চলতে থাকবে এবং একটা সুরাহা নিশ্চয়ই এক সময় হবে। জামায়াত আমিরের সঙ্গে ডেনমার্ক রাষ্ট্রদূতের বৈঠক, কি আলোচনা হলো বিস্তারিত দেখুন তথ্যচিত্রে। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সকালে রাজধানীর ভাটরায় আমিরের কার্যালয়ে সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এন্ডার্স বি কার্লসেন। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ডেনমার্কের রাষ্ট্রদূত আলোচনার শুরুতেই জামায়াত আমিরের শারীরিক খোঁজ খবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যতাভাবে সম্পন্ন হয় সে লক্ষ্যে ডেনমার্কের সার্বিক সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। এছাড়া বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়েও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মিরপুরে 2 কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে 8 ইউনিট। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার 14 অক্টোবর দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকাল 11:30টার দিকে মিরপুর শিয়ালবাড়ি এলাকায় আগুনের সূত্রপাত হয়। প্রথমে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিটের সংখ্যা বাড়িয়ে বিকাল 4টা পর্যন্ত 12টি করা হয়। অগ্নিকাণ্ডের তীব্রতা ও রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে আগুন নেভানোর কাজ কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সাভারে ডিবি পরিচয়ে 25 লাখ টাকা ডাকাতি, গ্রেফতার 9 জন। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। সাভারের ডিবি পুলিশ পরিচয়ে একটি তৈরি পোশাক কারখানা 25 লক্ষ টাকা ডাকাতির ঘটনায় 9 ডাকাতকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা ডিবি পুলিশ। জানা যায়, গত 25 সেপ্টেম্বর সাভারের ফুলবাড়িয়া এলাকার ডেলিকেট গার্মেন্টসের 25 লক্ষ টাকা সাভারের তোরাক এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করে একদল ডাকাত। পরে এ ঘটনায় সাভার মডেল থানায় মামলাটি হলে মামলাটির ছায়া তদন্ত শুরু করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। এর অংশ হিসেবে রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 9 ডাকাতকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় 25 লক্ষ টাকার মধ্যে 5 লক্ষ টাকা, ওয়াকি টকি, খেলনা পিস্তল, র্যাবের পোশাক, হ্যান্ডকাপ সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটক 9 ডাকাত হল শহীদুল ইসলাম, সুমন মিয়া, সিদ্দিকুর রহমান ওরফে ইদ্দিস, আফজাল হোসেন ওরফে উজ্জ্বল, মামুন আহমেদ মিন্টু, মেহেদি হাসান, শামীম আহমেদ সবুজ, শাহাদাত হোসেন ও ফরহাদ হোসেন। এদের মধ্যে শহীদুল হচ্ছেন ডাকাত দলের সর্দার। তাদের নামে ডাকাতি, হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান। 7 দিনের রিমান্ডের আবেদন করে দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। ডাকাতি হওয়া আরও 20 লক্ষ টাকা উদ্ধারে ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
শিলাস্তূপের নিকট 25 অক্টোবর 2025 তারিখে একটি ডাকাতির ঘটনা ঘটে, যে ঘটনায় 25 লক্ষ টাকা ডাকাতি হয়। উক্ত ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার পরে ঢাকা জেলার মহানগর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ডিবি উত্তর একটি ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের এক পর্যায়ে ডাকাতদের উপস্থিতি শনাক্ত করে তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। পরবর্তীতে আমরা 7 জন ডাকাত ধরতে সক্ষম হই এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও 2 জন ডাকাত পরবর্তীতে অ্যারেস্ট করি। ডাকাতদের কাছে র্যাবের কোটি, ওয়াকিটকি, খেলনা পিস্তল, হ্যান্ডকাফ সহ আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করি। তাদের কাছ থেকে 5 লক্ষ টাকা রিকভার করা হয়েছে ইতিমধ্যে এবং গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ধন্যবাদ। আমরা তাদের 7 দিনের রিমান্ড এর জন্য আবেদন করব। গাড়িটি উদ্ধার হয়েছে, ডাকাতির কাছে ব্যবহৃত গাড়িটি, আর টাকা 5 লক্ষ উদ্ধার হয়েছে, আর বাকিটা আমরা উদ্ধারের চেষ্টা করছি। শার্শায় নিখোঁজের 4 দিন পর ভ্যান চালকের গলিত লাশ উদ্ধার। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। যশোরের শার্শায় নিখোঁজের 4 দিন পর ব্যাটারি চালিত ভ্যান চালক আব্দুল্লাহর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গাজীরবেড় গ্রামের একটি পুরাতন তালাবদ্ধ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। শার্শা থানার ওসি জানান, তাকে জবাই করে বাক্সে ভরে ফেলে রাখা হয়। ভ্যান ছিনতাইয়ের জন্য এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আব্দুল্লাহর পরিবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহতের ভাই নাজমুল হোসেন জানান, আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই। এখন তার স্ত্রী ও 2টি সন্তানের ভবিষ্যৎ কি হবে? সে পেশায় একজন ভ্যান চালক। গত 10 তারিখে সে নিখোঁজ হয় ভ্যান সহ। তাকে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে আজকে সকালে এই কাজীরবেড় জনৈক রফিকুল ইসলাম লেদা এর বাড়ি সংলগ্ন জনৈক সুমনের পরিত্যক্ত বাড়ি থেকে আমরা তার লাশ উদ্ধার করেছি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা খুঁজে বের করার জন্য আমাদের সাথে আমাদের জেলা গোয়েন্দা শাখার টিম রয়েছে। যৌথভাবে আমরা তারাই ঘটনা ঘটিয়েছে সেই ঘটনাটা শনাক্ত করা এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি। আমরা খুব শীঘ্রই এই রহস্য উন্মোচন করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমার ভাইয়ের লাশ আজ 3 দিন পরে, এই 5 দিন পর আমরা এখানে পাইছি। মেরে তারা এই ঘরের ভিতরে বাক্সের ভিতরে বন্দি করে রাখছিল। আমরা পুলিশ তদন্তের মাধ্যমে আমরা আজকে 5 দিন পর আমার ভাইয়ের লাশ আমরা দেখতে পাচ্ছি। একদম তাইরে আমরা আমার যারা আমার বুকে বাটাইছে, আমার দুটো ছেলে ছিল, আমার মা বাবা আমার কেউ নেই, একটাই করে ছেলে ছিল, আমার বুকের থেকে নিয়ে গেল। তেমন কারণ যারা আমার বুকের থেকে কেড়ে গেছে তাদের এখন তার মা বাবা বলছিলেন বুকের থেকে আমার কেড়ে নিয়ে যায়। এবার আন্তর্জাতিক সংবাদ। জেনজি বিক্ষোভের মুখে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মাদাগাস্কারের সরকার বিরোধী তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। রয়টার্স জানিয়েছে, ফরাসি সামরিক বাহিনীর একটি বিমানে করে তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে রওনা দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে মাদাগাস্কারের বিরোধী দলীয় সংসদ সদস্য সিতেনি নিশ্চিত করেছেন, রবিবার প্রেসিডেন্ট দেশ ত্যাগ করেন। তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জেড এর নেতৃত্বে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মুখে বিদ্রোহ করে সেনাবাহিনীর কিছু ইউনিট আন্দোলনকারীদের পাশে যোগ দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রেসিডেন্ট দেশ ছাড়তে বাধ্য হন। বিরোধী দলীয় নেতারা জানিয়েছে, প্রেসিডেন্টের কার্যালয়ে ফোন করে তারা নিশ্চিত হয়েছেন যে রাজোয়েলিনা দেশে আর নেই। তবে তিনি বর্তমানে কোথায় অবস্থান করেছেন তা জানা যায়নি। এর আগে প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছিল স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে রাজোয়েলিনা। তবে পরে আর সে ভাষণ দেওয়া হয়নি এবং এ বিষয়ে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি প্রেসিডেন্টের কার্যালয়ে। মেক্সিকোতে বন্যা ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 64 ছাড়িয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মেক্সিকোর দক্ষিণ পূর্ব ও মধ্য অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 64 জনে। নিখোঁজ রয়েছেন আরো অন্তত 65 জন। টানা ভারী বৃষ্টির ফলে সৃষ্ট এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ, হিদালগো ও
পুয়েবলা প্রদেশ। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান লাউরা ভেলাস্কেজ জানিয়েছেন, মাত্র 12 ঘন্টার ব্যবধানে প্রাণহানি বেড়েছে 17 জন, যা পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়িয়ে তুলছে। বন্যার পানিতে প্লাবিত হয়েছে একাধিক গ্রামাঞ্চল, নদীর পানি উপচে পড়ায় সৃষ্টি হয়েছে ভূমিধস, ভেসে গেছে বহু সড়ক ও সেতু। জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় 16,000 বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং 3,25,000-এরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে 10,000-এরও বেশি সেনা সদস্য, নৌযান, হেলিকপ্টার ও অন্যান্য উদ্ধার সরঞ্জাম। প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম জানিয়েছেন, দুর্গতদের জন্য খোলা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র। স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে 4 ইসরায়েলি জিম্মির মরদেহ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি 4 জিম্মির মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে ইসরায়েলের দাবি, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী সব মৃতদেহ ফেরত না দিয়ে হামাস প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী IDF জানায়, সোমবার 13 অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যায় গাজা উপত্যকায় অবস্থানরত তাদের সেনারা রেড ক্রসের কাছ থেকে 4টি কফিন গ্রহণ করে। সেখানে নিহত বন্দীদের মরদেহ থাকার কথা বলা হয়েছে। ইসরায়েলি পুলিশ সদস্যরা ওই কফিনগুলো তেল আবিবের আবু কাবির ফরেন্সিক ইনস্টিটিউটে নিয়ে যাচ্ছেন। সেখানে মরদেহগুলোর পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলবে। হামাসের পক্ষ থেকে জানানো হয়, যাদের মরদেহ হস্তান্তর করা হচ্ছে তারা হলেন গাই ইলুজ, ইয়োশি সরাবি, বিপিন যোশী ও ভ্যানিয়েল পেরেজ। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ অভিযোগ করেছে, হামাস অতীতে এমন করেছে যে বন্দীদের বদলে অন্য ব্যক্তির মরদেহ ফেরত দিয়েছে। তবে হামাসের হাতে থাকা আরও 24 জন নিহত বন্দীর ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংগঠনটি। এবার খেলার সংবাদ। আর্জেন্টিনার একাদশে ফিরছেন মেসি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বিশ্বকাপ বাছাই পর্বের পর অক্টোবরে উইন্ডোতে 2টি প্রীতি ম্যাচ খেলেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর মধ্যে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা। তবে সেই ম্যাচে ছিলেন না দলের প্রধান তারকা লিওনেল মেসি। কোচ লিওনেল স্কলোনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে মেসিকে বিশ্রাম দেওয়া হবে। বাস্তবে তাই হয়েছে। ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোল করেন জিওভান্নি লো সেলসো। তবে এবার মেসি ফেরার সময়। আগামীকাল বুধবার দ্বিতীয় ম্যাচে পুর্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে একাদশে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। টানা খেলার ধকল কাটিয়ে উঠতে এই সময়টা বিশ্রামের দরকার ছিল ইন্টার মায়ামি ফরওয়ার্ডের। অন্যদিকে মেজর লিগ সকারে গুরুত্বপূর্ণ ম্যাচও চলছিল মায়ামির। 14 বছরের সহ অধিনায়কের দায়িত্ব পেলেন বৈভব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাত্র 14 বছর বয়সী ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেট আসর রঞ্জি ট্রফিতে সহ অধিনায়কের দায়িত্ব পেলেন বৈভব সূর্যবংশী। বিহার রাজ্য দলের সহ অধিনায়ক হিসেবে তাকে স্কোয়াডে রাখা হয়েছে আসন্ন মৌসুমের প্রথম 2 ম্যাচে। রঞ্জি ট্রফির নতুন মৌসুম শুরু হচ্ছে বুধবার থেকে। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের ইতিহাসে এত কম বয়সে নেতৃত্বের দায়িত্ব পাওয়া এক বিরল ঘটনা। বিহার দলের নিয়মিত অধিনায়ক সাকিবুল গনির সহকারী হিসেবে রাখা হয়েছে সূর্যবংশীকে। সামনে রয়েছে অনূর্ধ্ব 19 দলের ব্যস্ত শশী আসন্ন যুব বিশ্বকাপ। তাই মূল অধিনায়ক ব্যস্ত হয়ে পড়লে দায়িত্ব এসে পড়ে এই বিস্ময় বালকের কাঁধেই। এবার আবহাওয়া সংবাদ। 17 অক্টোবর থেকে দেশের 29 জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির আভাস। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আগামী 17 অক্টোবর থেকে দেশের অন্তত 29টি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টি চলতে পারে 23 অক্টোবর পর্যন্ত। বুধবার থেকে শুরু হওয়া এই বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে উপকূলীয় পূর্বাঞ্চলের কিছু এলাকায়, বিশেষ করে কক্সবাজার ও বান্দরবানে মাঝারি থেকে কিছুটা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অঞ্চলভেদে বৃষ্টির মাত্রা ভিন্ন হতে পারে। কোথাও হবে হালকা বৃষ্টি, আবার কোথাও মাঝারি। বর্ষণ হবে থেমে থেমে, অর্থাৎ পুরো সময়টা লাগাতার বৃষ্টি নয়। বৃষ্টিপ্রবণ জেলার মধ্যে রয়েছে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরগুনা, ঝালকাঠি, ফিরোজপুর, বরিশাল, পটুয়াখালী এবং ভোলা। আজ এ পর্যন্তই। আমাদের সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। নিউজ টিভি বাংলা, সত্যের সাথে আগামীর পথে।